আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইমাম খামেনি বলেছে, সিরিয়ায় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো। এদিকে শীর্ষ ৩ ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান। আরও জানিয়ে দিব, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযানে পাশ্চাত্য ইসরায়েলের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা। সর্বশেষ জানিয়ে দিব, গুরুতর মানসিক ক্ষত বয়ে বেড়াচ্ছে ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইমাম খামেনি বলেছেন, সিরিয়ায় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী হুসাইনি খামেনি বলেছেন, সিরিয়ায় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো। শহীদ কাসিম সুলাইমানি শাহাদাতের ৫ম বার্ষিকীর প্রকালে এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিরোধ সংগ্রামের অক্ষ বা ফ্রন্টের উজ্জীবন ছিল শহীদ সুলাইমানি কৌশলগত নীতি ও এই নীতি সফল করতে তিনি সবসময় সক্রিয় ছিলেন। তিনি এই প্রসঙ্গে আরো বলেছেন, পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষা করা ছিল হজ কাসেম সুলাইমানির জন্য একটি মূল নীতি, যা আদর্শ, এবং তিনি ইরানকেও পবিত্র স্থান মনে করতেন। ইমাম খামেনি শহীদ সুলাইমানির আত্মত্যাগ ও নানা অবদানকে অতুলনীয় বলে প্রশংসা করেন। আজ সকালে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সুলাইমানির ৫ম শাহাদাত বার্ষিকীর প্রকালে তার পরিবার পরিজন ও ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের সন্ত্রাসী মার্কিন ড্রোন হামলায় তার সঙ্গে শহীদ হওয়া সহযোগী বা সঙ্গীদের পরিবার পরিজন ও গত বছরে কেরমান প্রদেশে শহীদ কাসেম সুলাইমানির সমাধিস্থলের কাছে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের পরিবর্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা এসব বক্তব্য করেন। এই সমাবেশে অন্য অনেক শহীদ পরিবার, প্রতিরোধ অঙ্গনের অনেক ত্যাগী কর্মী বা যোদ্ধা এই ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার জিহাদ শহীদদের পরিবারবর্গের এই সমাবেশে আরও বলেছেন, সিরিয়ার মালিক হলেন সিরিয়ার জনগণ। সিরিয়ার ভূমিতে গ্রহণকারীরা নিঃসন্দেহে দেশটির মর্যাদাশীল যুবকদের শক্তির মোকাবেলায় পিছু হটবে। ইরানের সর্বোচ্চ শীর্ষ ৩ ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান। সুইজারল্যান্ডের শীর্ষ ৩ ইউরোপীয় শক্তি ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান। নজিরবিহীন মাত্রায় উচ্চ সমৃদ্ধি ইউরেনিয়ামের মজুদের অভিযোগ নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে এই আলোচনায় হতে যাচ্ছে। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ প্রতিরক্ষামন্ত্রী কাদেম বলেছেন, আগামী ১৩ জানুয়ারি জেনেভায় ইরান ও ইউরোপের ৩ দেশের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এটি শুধু আলোচনা নয়, সমঝোতা নয়। গত ১৭ ডিসেম্বর এই ৩ ইউরোপীয় দেশ অভিযোগ করে, কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক যুক্তি ছাড়াই ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন মাত্রায় উন্নতি করেছে। তারা ইরানের পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার কথাও জানায়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরান সম্প্রতি বছরগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন এমনভাবে বাড়িয়েছে যে একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে তাদের কাছে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই স্তরটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় ৯০% পথে রয়েছে। এরপরও ১৯ নভেম্বর জেনেভায় তিনি ইউরোপীয় শক্তির সঙ্গে কোনো একটি গোপন বৈঠক করেন ইরান। দেশটির সম্পূর্ণ উদ্দেশ্য পারমাণবিক শক্তির অধিকারের উপর জোর দেয় এবং পারমাণবিক অস্ত্র সমঝোতা বিকাশের প্রয়োজনীয় উচ্চ আকাঙ্ক্ষা ধারাবাহিকভাবে স্বীকার করে। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযানে পাশ্চাত্য এবং ইসরায়েলের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের গভীর অভ্যন্তরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো যে প্রবেশ করেছে, এই ঘটনা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের জন্য রাজনৈতিক এবং সামরিক অনেক বার্তা রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল অনেকবার বিপদ ঘণ্টা বেজেছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসরায়েলের গভীর অভ্যন্তরে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। মুসলিম ফিলিস্তিনি জনগণের আহ্বানে সাড়া দিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই রকেট নিক্ষেপ করে।
মেহের নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পাস্টুরে জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ছড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো 2040 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ইসরায়েলের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো রাজনৈতিক এবং সামরিক অনেক বার্তা বহন করে। গাজা উপত্যকায় যুদ্ধের উত্তাল পরিস্থিতির উপর এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা দুর্দান্ত প্রভাব ফেলে। কয়েকটি প্রভাবশালী বার্তার কথা আমরা অনেক উল্লেখ করছি। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর গর্ব চুক্তি করে দিয়েছে। নেতানিয়াহু প্রতিরোধ শক্তির বিরুদ্ধে নিজেকে জয়ী হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন। অন্যদিকে তেল আবিব দাবি করেছে যে হামাস একা হয়ে গেছে এবং তাদেরকে আলোচনার টেবিলে আনা যেতে পারে। ইহুদিবাদীরা যেসব সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে, আলোচনার টেবিলে তাদের কাছ থেকে সেসব আদায় করে নেওয়া সম্ভব। তার সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রমাণ করেছে যে তারা হাইপারসনিক মিসাইল দিয়ে যথাযথ টার্গেটে হামলা করতে সক্ষম। এমন এক সময় ইয়েমেন এই হামলা চালালো যখন ইহুদিবাদী দাবি করেছিলেন যে ইসরায়েলের অভ্যন্তরে আর কোনো পতন ঘণ্টা শোনা যাবে না। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নতুন করে প্রমাণ করেছে। বার্থ নামে পরিচিত এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। আগ্রাসন এবং প্রতিরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ এবং গাজা উপত্যকায় মুসলিম জনগণকে সমর্থন করার ওপর জোর দেওয়ার ঘটনা প্রমাণ করে ইয়েমেনে এমন একটি প্রতিরোধী ব্যবস্থা যারা বিমান কিংবা হুমকিকে ভয় পায় না এবং শেষ পর্যন্ত গাজার প্রতি সমর্থন অব্যাহত রাখবে। আমেরিকাকে স্পষ্টভাবে এই বার্তাটি জানিয়ে দিচ্ছে যে এই ক্ষেপণাস্ত্রের বিদ্যমান সমীকরণের ভাষা হলো আগুনের ভাষা। ইয়েমেনের হামলা হলে কোনো রেড লাইন থাকবে না এবং আমেরিকার স্বার্থেই হবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। গুরুতর মানসিক ক্ষত বয়ে বেড়াচ্ছে ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিরা। একদা পেশিবহুল ও শক্তিশালী ফিলিস্তিনি বডি বিল্ডার মোয়াজ্জেজ 90 মাস ইসরায়েলি হেফাজতে থাকার পর জুলাইয়ে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর তিনি বিনা সহায়তায় হাঁটতে পারছিলেন না। এরপর অক্টোবর ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আবার আটক করা হয়। অধিকৃত পশ্চিম তীরের একটি সরকারি হাসপাতাল থেকে রয়টার্সের দেখা মেডিকেল নোট অনুসারে পুনরায় গ্রেফতার হওয়ার আগে বেথলেহেমের সাইকিয়াট্রিক হাসপাতালে 5 সন্তানের জনক 37 বছর বয়সী ওবায়দা গুরুতর মানসিক সমস্যায় ধরা পড়ে। রিপোর্ট অনুযায়ী তিনি পেপটিটাইড রোগে ভুগছেন। তার সমস্যাটি ইসরায়েলের অভ্যন্তরে কেটনিয়ট কারাগারে থাকার সময়কালে হয়েছিল। চিকিৎসা সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো বলা হয়েছে, জোবায়েত কারাগারে শারীরিক ও মানসিক সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে এবং হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের মাধ্যমেই ইসরায়েলি কারাগার এবং বন্দী শিবিরে ফিলিস্তিনিদের নির্যাতন এবং মানসিক ক্ষতির বিষয়গুলো নতুনভাবে সামনে আসছে। পশ্চিম তীরের সরকারি সংস্থা প্যালেস্টাইন কমিশন ফর ডিটেকশন অফিসারের প্রধান ফজুদ্দিন বলেছেন, ভবিষ্যতে কোনো চুক্তি করে বন্দীদের মুক্তি দেওয়া হলে অনেক শারীরিক ও মানসিক নির্যাতন থেকে সরে উঠতে দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবার প্রয়োজন হবে। তিনি ওবায়দার বিষয়টি সম্পর্কে অবগত বলেও জানান। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হাতে আটক 4 ফিলিস্তিনির সঙ্গে কথা বলেছে রয়টার্স। তাদের সবাইকে কয়েক মাস ধরে আটকা রাখা হয়েছিল। একটি অবৈধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়, তবে কোনো অপরাধের জন্য অভিযুক্ত না করে যা দোষ না পেয়ে মুক্তি দেওয়া হয়। বন্দীরা যেমনই বলেছিলেন, সকালে মারধর, ঘুম ভাঙত না, খাদ্য সঞ্চনা, ভিতরে মানসিক চাপে থাকাকালীন খিদার সমস্যায় খাদ্য না দেওয়ার মতো নির্যাতনের জন্য দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত বহন করছে অনেকেই। রয়টার্স ইসরায়েলের কারাগারে বা বন্দিশালায় গিয়ে এগুলো স্বাধীনভাবে যাচাই করার সুযোগ পায়নি। ফিলিস্তিনি বন্দীদের উপর গুরুতর নির্যাতনের প্রতিবেদন করা মানসিক গোষ্ঠীগুলোর একাধিক তদন্তের সঙ্গে ফিরে আসা বাসিন্দারা সেসব বিবরণ দিচ্ছেন, এগুলোর মিল রয়েছে। গত আগস্টে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রকাশিত এক তদন্তে ইসরায়েলি কারাগারগুলোতে ব্যাপক নির্যাতন, যৌন নিপীড়ন, ধর্ষণ এবং নৃশংস মানহানিক অবস্থায় প্রমাণিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। হোয়াইট হাউসও ইসরায়েলের কারাগারের নির্যাতন, ধর্ষণ এবং নৃশংসতার খবরকে গভীরভাবে উদ্বেগজনক বলে অভিহিত করে। রয়টার্সের প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা গাজার বন্দীদের উপর সামরিক বাহিনী সদস্যদের নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা তদন্ত করেছে। কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাবার বেন-গভির অধীনে থাকা ইসরায়েল প্রতিদিন সার্ভিস এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তারা পৃথক পৃথক মামলা নিয়ে নতুন করার মতো অবস্থান নেই। রয়টার্সের প্রশ্নের জবাবে বেন-গভির কার্যালয় বলেছে, ইসরায়েলি কারাগারে সন্ত্রাসীদের তদারকি করে থাকার পরিবেশ এবং অপরাধীদের জন্য উপযুক্ত থাকার জায়গা দেওয়া হয়।